ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করবেন, আজকে আমরা ম্যাথমেটিক্সের ষষ্ঠ ক্লাসে চলে এসেছি। এই ষষ্ঠ ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ দেখার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে দুইটি সংখ্যার গুণফল এত, গসাগু এত, সংখ্যা দুইটির লসাগু কত। এই প্রশ্নটি 36তম বিসিএসে এসেছে এবং সিএজি অডিটর জেনারেল যেখানে সেই পরীক্ষা এসেছে, এখানে অপশনগুলো দেওয়া আছে। দেখুন, এই প্রশ্নটি কিন্তু খুবই সহজ একটা কোশ্চেন। এই কোশ্চেনটি দেওয়ার অর্থ হচ্ছে যে আসলে আপনি গুণনে কতটা পারদর্শী এবং গুণন করতে আপনি কতটুকু টাইম খেয়ে ফেলছেন, সেটা হচ্ছে মুখ্য বিষয়। ফার্স্টলি আমি এটার বেসিকটা একটু দেখার চেষ্টা করব, দেন আমরা এই ধরনের কতগুলো অঙ্ক আমরা করতে পারি সেটা দেখব। এখানে দেখুন, এই ধরনের অঙ্কগুলো লসাগু, গসাগু এবং গুণফল, এই ধরনের অঙ্কগুলোর একটা মাত্র ফর্মুলা, জাস্ট এটা মনে রাখবেন। দুইটি সংখ্যার গুণফল, এটা হচ্ছে আমাদের মাদার ফর্মুলাটা। বলা হচ্ছে দুইটি সংখ্যার গুণফল সমান সমান ওই সংখ্যা দুইটির লসাগু এবং ওই সংখ্যা দুইটির গসাগু। অর্থাৎ ওই দুইটি সংখ্যার আপনি লসাগু বের করবেন এবং গসাগু বের করবেন। লসাগু এবং গসাগু বের করার পর যদি আপনি মাল্টিপ্লাই করেন, তাহলে ওই সংখ্যা দুইটির গুণফলটা আপনি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। প্রশ্নতে আসলে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া থাকতে পারে। যেমন এইখানে কি দেওয়া আছে, দুইটি সংখ্যার গুণফল, অর্থাৎ এই পার্টটা দেওয়া আছে এবং গসাগু 13 এবং এই পার্টটা দেওয়া আছে, তাহলে এইটা পার্ট দেওয়া আছে এবং এইটা পার্ট দেওয়া আছে। তাহলে দুইটি সংখ্যার লসাগু কত, ওই সংখ্যা দ্বয়ের লসাগু কত, তাহলে ওই সংখ্যা দ্বয়ের লসাগু আমরা বের করব। আবার এমনও হতে পারে, যেমন এইটা হচ্ছে 3380 সংখ্যা দুটির গুণফল এবং গসাগু দেওয়া আছে 13। তাহলে আমাদের এই লসাগু কত, এটা আমাদের বের করতে হবে। সংখ্যা দুইটির লসাগু কত সেটা আমাদের বের করতে হবে। এটা আমরা করব, এতে প্রবলেম নাই। আবার যদি আপনাদের বলে যে লসাগু এত, গসাগু কত, সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে, তাহলে যদি একই ফর্মুলা আমরা ইউজ করব। জাস্ট হচ্ছে পক্ষান্তরের যে সিস্টেমটা, যেমন এখানে গুণন আছে তাহলে ভাগ হয়ে যাবে। যেমন আমি যদি এখানে লসাগুর ভ্যালুটা বের করতে চাই, তাহলে কিভাবে আমরা করতে পারি? লসাগুর ভ্যালু যদি আমি বের করতে চাই, তাহলে এই পার্ট দুইটা কি অবস্থায় আছে? গুণন অবস্থায় আছে। যেহেতু আমি লসাগু বের করব, তাহলে গসাগু তো এখানে রাখা যাবে না, অবশ্যই এই সাইডে নিয়ে আসতে হবে। গসাগুটা এই অবস্থায়, এখানে কি অবস্থায় আছে? গুণন অবস্থায়। তাহলে এই সাইডে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তার মানে লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল ভাগ গসাগু। তার মানে ইভেন্চুয়ালি আমি এটা লিখতে পারি, লসাগু সমান সমান, এই লসাগু সমান হবে, এইটাকে আমি রাখছি, রাখার পর এইটা লিখবো দুইটি সংখ্যার গুণফল। শুধু আমি গুণফল লিখে দিচ্ছি, গুণফল ভাগ কি হবে? গসাগু। গসাগু ওকে। সংখ্যা দুটির গুণফল কত? 3380, 3380 এবং গুণফল গসাগু কত আমাদের? 13, এটা দেয়া আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে কি পাবো? লসাগু বের করতে পারবো আমরা। তাহলে এখানে বলেছে আমাদের লসাগু কত। দেখুন, এখানে আসার পরে অন্য কিছু চিন্তা না করে আপনারা ইজিলি ভাগ করার চেষ্টা করবেন নরমাল মুডে। যদি আপনি টেনশন নেন বা চাপ নেন, এত বড় ভাগ আমি কিভাবে করব, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। একদম নরমাল সেন্সে আপনি ভাগ করা শুরু করে দিবেন, দেখবেন যে 1 মিনিট লাগবে না, এর আগে ভাগটা শেষ হয়ে যাবে। আমি একটু দেখাচ্ছি সিস্টেমটা। দেখুন, আপনি ফার্স্টলি এই 13 দ্বারা এই 33কে ভাগ করবেন। 13 দ্বারা যদি 33কে ভাগ করেন, 3 13 39, 13 2 26, তার মানে হচ্ছে 2 বার যাবে। আমি এখানে 2 লিখলাম। 13 2 26, এখানে আছে কত? 33। 26 থেকে 33 কত? 7। 7 আর এখানে কত? 8, তার মানে হচ্ছে 78। 7 আর 8 78। এই 13 দ্বারা যদি আপনি 78কে ভাগ করেন, সেক্ষেত্রে আপনি 6 পাবেন। 6 13 78 হয়। এবং এখানে একটা শূন্য আছে, শূন্যটা এখানে দিয়ে দিবেন। তার মানে আমরা কত পাচ্ছি? 260 পাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই যে লসাগুটা। তো অপশনে আমরা দেখব 260 এই জিনিসটা কত রয়েছে। তো এই ধরনের বেশ কিছু অঙ্ক রয়েছে এবং এই ধরনের ম্যাথসগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। দেখুন, মাঝে মধ্যে দেখা গেল যে হচ্ছে লসাগু আছে, গসাগু আছে, সংখ্যা দুটির গুণফল বের করতে হবে। তার মানে জাস্ট দুইটা গুণ করে দেবেন। ওকে, এই ধরনের রুলসগুলো আপনারা দেখে নেবেন। 100 টাকার 1/2% সমান কত? দেখুন, এটা হচ্ছে একটা শতকরার অঙ্ক। এই ম্যাথটি করার জন্য আপনার এখানে হাফ থাক, 1/3 থাক, 1/4 থাক, বা যত ধরনের অস্বাভাবিক ফিগার থাক, আপনি এটা চিন্তা করবেন না। আমাদের শতকরার যে নর্মাল যে রুলসটা, পার্সেন্ট
বা পার প্রতি শতে যে ক্যালকুলেশনটা, শুধু এইটা বেসিকটা ধরে আপনি ক্যালকুলেশন করবেন। যেমন এই অঙ্কটাতে আপনি যদি 100 লেখেন, 100 টাকার হাফ পার্সেন্ট, 100 টাকার হাফ পার্সেন্ট, এটা তো একদম বেসিক বিষয়টা। এখন জাস্ট হচ্ছে পার্সেন্টটাকে উঠাই দিব, 100 ইন্টু হাফ ইন্টু পার্সেন্ট মানে হচ্ছে 1/100, জাস্ট এটা। এখন দেখুন এই 100 আর এই 100 ক্যান্সেল, তার মানে 1/2। 1/2 তো আসলে এখানে অ্যান্সার নাই, ডেসিমাল ফ্র্যাকশনে আছে। তাহলে 1/2 কে যদি আমরা ডেসিমাল ফ্র্যাকশন আসি, 0.5 বা 0.5 আর কি, 0.5, এটা হচ্ছে অ্যান্সার। তো আমাদের উত্তর হচ্ছে এই যে মিস্টার খ। দেখুন এই পার্সেন্টেজ সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে, এখানকার আপনি প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হয় কিভাবে, অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হয় কিভাবে, মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে হয় কিভাবে, ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করতে হয় কিভাবে, এই যে বিষয়গুলো এগুলো জানতে হবে। এছাড়াও 1 কোটির 1% কত, 2 কোটির 1% কত, 1 কোটির 5% কত, 90 কোন সংখ্যার 10%, এই যে বিষয়গুলো, এই ধরনের ম্যাথসগুলো আপনারা এখান থেকে করার চেষ্টা করবেন। এবং পূর্বে যে ম্যাথটি আমরা দেখেছি, এটি ছিল আমাদের হচ্ছে লসাগু গসাগু সংক্রান্ত ম্যাথস। আপনাকে পরীক্ষার হলে যখন আপনি যাবেন, তার আগে অবশ্যই লসাগুর পূর্ণরূপ কি, গসাগুর পূর্ণরূপ কি, এবং ফ্র্যাকশনের লসাগু কিভাবে করতে হয়, এবং হচ্ছে নর্মাল সংখ্যার লসাগু কিভাবে করতে হয়, গসাগু কিভাবে করতে হয়, এই বিষয়গুলো অবশ্যই আপনারা জেনে যাবেন। এখন আমরা যে ম্যাথটি দেখতে যাচ্ছি, এই ম্যাথটি সবসময় ইম্পর্টেন্ট ম্যাথস। 10 বছর আগে ইম্পর্টেন্ট ছিল, আগামী 10 বছর পরে ইম্পর্টেন্ট থাকবে, এবং বর্তমান সময়ের জন্যও ইম্পর্টেন্ট একটা ম্যাথস। দেখুন এই ম্যাথটা আসলে বিভিন্নভাবে আমরা করতে পারি। এখানে 2 ধরনের ম্যাথ থাকতে পারে। একটি এখানে আমি লিখেছি যে চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। এখানে বলা হচ্ছে চিনির মূল্য 10% কমে যাওয়ায়, প্রশ্ন কিন্তু এরকমও থাকতে পারে, চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায়, এই ধরনের কথাও থাকতে পারে। তো আমরা এই ম্যাথটি করার পরে আমরা বাকি উদাহরণগুলো দেখার চেষ্টা করব। চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। দেখুন আগে যে মূল্য, যদি আগে আপনি 100 টাকা চিনি ব্যবহার করতেন, বর্তমানে 100 টাকায় আপনি যত কেজি চিনি পেতেন, ঠিক এখন আপনি 90 টাকায় তত কেজি চিনি পাচ্ছেন। তার মানে এখন আপনার সেভ হচ্ছে কত, এইখানে আগে আপনি 100 টাকায় যত কেজি চিনি পেতেন, বর্তমানে আপনি 90 টাকায় ওই একই চিনি পাচ্ছেন। তার মানে এখানে বলছে কিন্তু চিনির ব্যবহার শতকরা কত বাড়াতে হবে, চিনির ব্যবহারটা বাড়াতে হবে, কারণ আপনার এখানে সেভ হচ্ছে 10 টাকা, তার মানে 10 টাকা চিনির ব্যবহার বাড়াতে হবে। বিষয়টা এরকম। তার মানে আমরা লিখতে পারি তাহলে 90 টাকায় ব্যবহার বাড়াতে হবে 10 টাকার, এবং 1 টাকায় ব্যবহার বাড়াতে হবে 10 ভাগ হচ্ছে 90, এবং শতকরার কথা বলছে, এবং 100 টাকা চিনি ব্যবহার বাড়াতে হবে 10 ইন্টু 100 বাই হচ্ছে 90। যদি আমরা ক্যালকুলেশন করি, এই শূন্য এই শূন্য ক্যান্সেল, তার মানে এখানে থাকে হচ্ছে 10 10 100 আর হচ্ছে 9 দ্বারা যদি 100 কে কাটি, সেক্ষেত্রে আমাদের আসে, দেখবেন হচ্ছে এখানে এরকম আসবে 11 সমস্ত 1/9% আসবে। তার মানে অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার ঘ। এভাবেও আপনি অঙ্কটা করতে পারেন। আবার যদি আপনি এটা শর্টকাট ফর্মুলাটা মনে রাখেন, বিষয়টা এই ধরনের, যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায়, আমি প্রথমে এটা দেখাচ্ছি, বাড়ালে ব্যবহার কত শতাংশ বাড়ালে চিনির খরচ একই থাকবে। যদি এই ধরনের থাকে, যেহেতু এখানে 10% কমে গেছে, সুতরাং আপনি এখানে লিখবেন 10 ইন্টু 100%, লেখার পরে এখানে কত পার্সেন্ট কমে গেছে, 10%, তাহলে 100 থেকে এই 10 বাদ দেবেন, তাহলে কত হয়, 90 দেয়। মানে এটি হচ্ছে আমাদের অ্যান্সার, এটা কেটে দেবেন। আবার দেখুন এখানে হচ্ছে 100 ভাগ 9 এত পার্সেন্ট, ক্যালকুলেশন করলে আমাদের কত আসে, এখানে 11 সমস্ত 1/9%, এটা হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার।
আবার যদি পরীক্ষার হলে আপনাকে বলে 10% বৃদ্ধি পাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনির বাবদ খরচ একই থাকবে, যদি এ ধরনের প্রশ্ন আসে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে আমরা লিখবো 10 ইন্টু 100। এইটা সবসময় ঠিক থাকবে, এইটা সবসময় ঠিক থাকবে। এখানে যদি 20% থাকে তাহলে এখানে 20 হবে, এদিকে 100% থাকবে, এখানে 30% থাকে এখানে 30 হবে, এখানে 100% থাকবে, ভাগ। এবারে বলানো হচ্ছে এখানে তো হচ্ছে কমে গেছে, এবারে বলানো হচ্ছে যদি বৃদ্ধি পায় তাহলে 110 110। এবারে আপনি এটা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে যা হবে সেটা হচ্ছে আপনার অ্যানসার। আশা করি বুঝতে পেরেছেন। কোন স্কুলে একদিন 135 জন ছাত্র অনুপস্থিত ছিল, টোটাল অনুপস্থিত ছিল হচ্ছে 135 জন। অনুপস্থিতির হার 3% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? দেখুন অনুপস্থিতির হার 3%, অনুপস্থিতির হার 3%। তার মানে আমরা যদি বিপরীত ক্রমে বিষয়টা চিন্তা করি, এ ধরনের যে কোন সংখ্যার 3%, ধরে নিচ্ছি x এর 3% কত হবে? 135 135। দেখুন আপনি যদি এই লাইনটা খুব ভালো করে বুঝেন, এখানে বলানো হচ্ছে যে x এর 3% এই সংখ্যা, তার মানে এখানে নির্দিষ্ট একটা সংখ্যা পাওয়া যাবে। এটা যদি আমরা সলিউশন করি x এর এমন একটা ভ্যালু পাওয়া যাবে, যে ভ্যালুটা পাওয়া যাবে তারই 3% হচ্ছে এত। আর প্রশ্নে কিন্তু তাই বলছে যে আসলে 135 জন ছাত্র অনুপস্থিত ছিল, অনুপস্থিতির হার 3%, অনুপস্থিতির হার 3%, অনুপস্থিতির হার 3% হলে টোটাল স্টুডেন্ট এতজন হবে। তাহলে ওই কথাটা আমরা লিখছি যে এখানে লিখছি, ধরে নিচ্ছি যে x এর 3% ওই সংখ্যাটা, কোন সংখ্যাটা? এই যে 135। এখন আমরা x এর ভ্যালুটা বের করব। তাহলে x ইনটু 3 বাই হচ্ছে 100 ইজ ইকুয়ালস টু 135। যদি আপনি ক্যালকুলেশন করেন x ইকুয়ালস টু 135 বাই হচ্ছে 100, আর নিচে হচ্ছে এই 3 চলে আসবে, অর্থাৎ এখানে গুণন অবস্থা আছে, এই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, উল্টে যাবে। 3 দ্বারা যদি আপনি এই 13 কে কাটেন তাহলে 3 4 12, তাহলে 1 থাকে, 1 10 5 15, 3 5 15, 45 গুণন হচ্ছে 100, তার মানে 4 5 এবং 2টা শূন্য, তার মানে অ্যানসার হচ্ছে এই যে মিস্টার ঘ। এখন যদি আমরা অঙ্কটা একটু সামারাইজ করি, তার মানে হচ্ছে 4500 x এর জায়গায় যাবে হচ্ছে 4500, 4500 এর 3% হচ্ছে 135। তার মানে প্রশ্নটা আপনি দেখুন, এখানে বলছে যে 135 জন অনুপস্থিত ছিল, তাহলে মোট এই 135 হচ্ছে অনুপস্থিতির হার, অনুপস্থিতির হার। এখন বলছে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? তাহলে ছাত্র সংখ্যা অবশ্যই 4500 হবে, 45 এর 3% যেহেতু 135। সুদ সংক্রান্ত অঙ্কগুলো সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং প্রত্যেক পরীক্ষাতে এখানে 2টা বা 1টা কোশ্চেন এখান থেকে অবশ্যই থাকে। তো আমরা এখানে যে ম্যাথটি নিয়েছি, এই ম্যাথটি সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার পদে 2018 সালে এসেছিল। এখানে বলা হচ্ছে 2% সরল সুদে 100 টাকা 3 বছরের সুদ অপেক্ষা 3% হার সরল সুদে ওই টাকার বলতে এই 100 টাকার কথা বলা হচ্ছে, ওই টাকার বলতে এই 100 টাকার কথা বলা হচ্ছে। 3 বছরের সুদ কত বেশি? দেখুন আপনি যখন এই সুদ সংক্রান্ত অঙ্ক বা কথার অঙ্কগুলো পড়তে যাবেন তখন আপনার রিডিং পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। রিডিং যদি আপনি খুব ভালোভাবে বা কোথাকার অর্থ কোথায় গিয়ে লাগাতে হবে এই বিষয়টা যদি খুব ভালো বুঝেন তাহলে কিন্তু এই ম্যাথসগুলো আপনি ইজিলি একবারেই পারবেন। আর যদি রিডিং আপনি ভালোভাবে না পড়তে পারেন, আর রিডিং ভালোভাবে পড়া বলতে আমি এটা বুঝাচ্ছি যে কোথায় থেকে কোথায় গিয়ে থামতে হবে বা ম্যাথসের কোন পার্টটা আপনাকে আগে রিডিং পড়তে হবে, পড়লে আপনি বুঝতে পারবেন ম্যাথটা, এই বিষয়টুকু আমি বোঝাচ্ছি। দেখুন 2% সরল সুদে 100 টাকার 3 বছরের সুদ, এখানে কিন্তু কমা নাই, বাট এখানে যদি একটা কমা দেয়া থাকতো তাহলে কিন্তু ইজিলি আরো সুন্দর বোঝা যেত আর কি, যে 2% আর সরল সুদে 100 টাকার 3 বছরের সুদ, এটা আপনি বের করে নেবেন, এখান থেকে আপনি একটা সুদ পাবেন। এবারে অপেক্ষা, এই সুদের চেয়ে 3% হার সুদে ওই টাকার, এই 100 টাকার 3 বছরের সুদ কত বেশি? দেখুন প্রশ্ন যদি আপনি এভাবে পড়েন তাহলে কিন্তু অ্যানসার আপনি অলরেডি পেয়ে গেছেন, এই ধরনের একটা বিষয়।
তার মানে আমাদের দুইটা সুদ এখানে বের করতে হচ্ছে। একটা হচ্ছে 2% আর সরল সুদে 100 টাকা 3 বছরের সুদ কত, আর একটা হচ্ছে 3% আর সরল সুদে 100 টাকা 3 বছরের সুদ কত। এই দুটোর জাস্ট আপনি বিয়োগ করবেন, বিয়োগ করলে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে অ্যানসার। তো প্রথমে 2% আর সরল সুদে 100 টাকা 3 বছরের সুদ কিভাবে বের করি আমরা, I = PNR। এটার মানেটা হচ্ছে আমি একটা সুদ বের করছি, তারপরে হচ্ছে মূলধন, মূলধন এখানে কত 100 ইনটু সময়, সময় কত আমাদের 3 বছর, ইনটু আর বলতে হচ্ছে হার, মুনাফার হার কত এখানে 2%, 2/% বলতে 100, তাহলে এইটা এবং এটা ক্যান্সেল, তার মানে 3 × 6। কারণ এখানে কিন্তু আমরা একটা সুদ পাইলাম, এই সুদটা হচ্ছে 6 টাকা। ওকে, এরপরে 3% হার সরল সুদে ওই টাকার 3 বছরের সুদ কত হবে, তাহলে একই ঘটনা, এই যে 100 টাকার 3 বছরের সুদ কত পার্সেন্ট, 3%, 3/100, এইটা এটা ক্যান্সেল, 3 × 3 = 9। এখন দেখুন এখানে একটা সুদ পাচ্ছেন, এখানে একটা সুদ পাচ্ছেন, এই সুদের পার্থক্যটা কত, 3 টাকা। তার মানে অ্যানসার হচ্ছে এই যে মিস্টার ক। খুবই সিম্পল। কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হয়, একটা মূলধন আছে যেটা 10 বছরে দ্বিগুণ হবে এবং ওই মূলধনটাই 3 গুণ হবে কত বছরে। তার মানে এখানে আপনাকে এই বছর বের করতে হবে, মূলধন কিন্তু সেম। আমরা যদি এই বিষয়টা একটু সিম্পলি ট্রাই করে দেখি, মানে চিন্তা করে দেখি ক্যালকুলেশন না করে, ধরে নিচ্ছি যখন কোনো মূলধন থাকবে, আমার এই ভিডিওগুলো যারা আপনারা দেখেন আমি কিন্তু সবসময় বলি কোনো মূলধন থাকলে মূলধনটা আমরা 100 ধরে নিই সবসময়, সব অঙ্কের ক্ষেত্রে। এভাবে কিন্তু সব অঙ্ক করাই পসিবল, অর্থাৎ সবগুলো অঙ্ককে একটা রাইট ট্র্যাকে নিয়ে আসার একটা সিস্টেম। যখনই কোনো মূলধন থাকবে আমরা এটা 100 ধরে নেব, তাতে ম্যাথটা অনেক ইজি হয়। ধরে নিচ্ছি এই মূলধনটা 10 বছরে দ্বিগুণ হয়, অর্থাৎ এখানে এটা এই 100টা 10 বছরে আপনি ইউজ করবেন, 10 বছর পরে এটা দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কত, 100 এর দ্বিগুণ মানে হচ্ছে 200। এবারে বলছে ওই মূলধন বলতে এই 100টার কথা বলা হচ্ছে 3 গুণ হয় কত বছরে। এটাকে যদি আমি 3 গুণ করি তাহলে 300 হবে, 300 আমি এখানে লিখলাম। তাহলে এই 300 যে হলো এটা কত বছরে, আপনি দেখুন 100 থেকে যখন 200 আসছে তখন 10 বছর লাগছে, আবার 200 থেকে যখন 300 তে যাবে এখানে কিন্তু 100 বাড়বে, তার মানে এখানেও 10 বছর লাগবে। এখন দেখুন আমাদের এই 100 থেকে 300 হতে বা 3 গুণ বাড়তে কত বছর সময় লেগেছে, 10 + 10 = হচ্ছে 20 বছর। একজন লোক সপ্তাহে 450 টাকা আয় করেন এবং 300 টাকা ব্যয় করেন, তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত। আমাদের অনুপাত বের করতে হবে, কার কার অনুপাত সেটা আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যদি আপনি এই অনুপাত কার কার অনুপাত বের করতে হবে এইটা যদি আপনি ভুলায় ফেলেন তাহলে কিন্তু অঙ্ক আর হবে না। সুতরাং যার যার আয়ের বা ব্যয়ের অনুপাত, অর্থাৎ যার যার অনুপাত বের করতে হবে সেই বিষয়টা আপনি মার্কিং করে রাখুন। প্রথমে হচ্ছে আয়ের এবং পরে হচ্ছে সঞ্চয়। প্রথমে কিন্তু আয় লিখতে হবে, পরে সঞ্চয় লিখতে হবে। এখানে দেখুন সপ্তাহে আয় করে কত, 450 টাকা, 450 টাকা হচ্ছে আয় করেন এবং 300 টাকা ব্যয় করেন, 300 টাকা ব্যয় করেন। তাহলে তার সঞ্চয় কত, 450 টাকা আয় করেন, 300 টাকা ব্যয় করেন এবং এখানে সে সঞ্চয় করে কত, 150 টাকা, তাহলে সঞ্চয়। ওকে, বের করতে হবে আয়ের সাথে আয় কত আমাদের 450 অনুপাত এর সাথে সঞ্চয়ের অনুপাত, সঞ্চয় কত 150 190। জাস্ট এটা ক্যালকুলেশন করবেন। যদি আপনি এটাকে ক্যালকুলেশন করেন তাহলে 50 দিয়ে ভাগ করলে এখানে 9 আসে, 50 দিয়ে ভাগ করলে এখানে 3 আসে। যদি আপনি এটা ক্যালকুলেশন করেন 3 দ্বারা, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1, 3:1। আমাদের এই মিস্টার ঘ হচ্ছে এখানকার অ্যান্সার। এই ছিল আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো। নেক্সট ভিডিওতে আবার কথা হবে এবং আগামী বুধবার আমরা এই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এই পদের সবগুলো লেকচার একসঙ্গে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।